আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছে মিঠু বুড়ি। পর্ব সংখ্যা 15। চলুন আজকের পর্ব শুরু করি। মিল্কি ওয়ে রিসোর্ট। ইতালির মিল্কি ওয়ে রিসোর্ট বরফের মাঝে ঝলঝল করছে আলোকসজ্জায়। পার্টির জন্য তৈরি কেন্দ্রীয় এলাকা সাজানো হয়েছে বিলাসিতায় ভরা আধুনিক ডিজাইনে। শীতল পরিবেশে উষ্ণ হিটার, লাইভ মিউজিক আর খাবারের সুবাস পুরো পরিবেশে স্বপ্নের মতো অনুভূতি যোগ করেছে। এই পার্টিতে সাধারণ মানুষের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। রিসোর্টের প্রাচীরের ভেতর শুধুই নামি দামি ব্যবসায়ী, কুখ্যাত গ্যাংস্টার, মাফিয়া, স্মাগলার আর আন্ডারগ্রাউন্ড ডনের উপস্থিতি। পানীয় বলতে সকলের হাতে কেবল অ্যালকোহল, আর চারপাশে নারী পুরুষের বেপরোয়া আচরণে সভ্যতার লেশমাত্র নেই। এ যেন এক অন্ধকার জগতের আলোকময় প্রদর্শনী, যেখানে বিলাসিতা ও নৈতিকতা একে অপরের পরিপন্থী। রিসোর্টের নিস্তব্ধ পরিবেশ হঠাৎ ভেঙে গেল প্রধান ফটকের সামনে কালো ল্যাম্বরগিনির ব্রেক কষার তীক্ষ্ণ শব্দে। উত্তেজনার স্রোত বয়ে গেল চারপাশে। গাড়ির দরজা খুলতেই কালো পোশাকে মোড়া এক বিশাল দেহের মানব নেমে এলো। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো পিছনের দরজা। সেখান থেকে কালো চকচকে শো পরিহিত একটি পা ধাতব মেঝের উপর পড়ল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ শোনা গেল। গাড়ি থেকে মাত্রই নামা মানব দাঁড়িয়ে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ স্ক্যান করে নিল। অতঃপর পরনে কালো স্যুটের দুপাশে কেন্দ্রবিন্দু ধরে টান প্রয়োগ করে নিখুঁতভাবে ফিটিং করে নিল সুটাম দেহের সাথে। পরপর ওয়েস্টকোটের পকেটে রাখা গোল্ড প্লেটের পেনটি সোজা করে নিল। অতঃপর দু কদম এগোতেই সামনে দাঁড়িয়ে থাকা একজন কুটসুট পরিহিত ব্যক্তি বিনয়ের সাথে তার হাত বাড়িয়ে দিল। রিচার্ড হাত রাখলো সেই হাতের উপর। হাত মেলানোর পরপর লোকটি রিচার্ডকে যথাযোগ্য সম্মানের সাথে ভেতরে নিয়ে যেতে লাগলো। পিছনে বিশ্বস্ত বডিগার্ড লুকাস অনুগামী। প্রধান ফটকের বিশাল দরজার দুপাশে খুলে গেল। আবিষ্কার হলো এক রহস্যময় জগতের দুয়ার। ভেতরে আলোর ঝলকানি, মিউজিকের তালে নাচতে থাকা অর্ধনগ্ন নারীর ভিড়, আর বিলাসিতার এক রোমাঞ্চকর দৃশ্য। উপস্থিত নারীদের চোখ ঝলমলিয়ে উঠল রিচার্ডকে দেখা মাত্র। কেউ কেউ দূর থেকেই রিচার্ডকে গিলে খাচ্ছিল। কিন্তু রিচার্ড চওড়া চিবুকের সেই ভয়ঙ্কর ব্যক্তিত্ব কোনো দিকে না তাকিয়ে সরাসরি বার কাউন্টারের দিকে এগিয়ে গেল। বারের কাছে বসা অন্যান্য মাফিয়া ও গ্যাংস্টারদের মাঝে তার উপস্থিতি অন্ধকার ঘরে আগুনের মতো। চারপাশের পরিবেশ নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী উপস্থিতি বাকি সবাইকে ভীত করে তোলে। আলাপ আলোচনার মধ্যেই হঠাৎ রিচার্ডের চোখ যায় কিছু দূর কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেরুন রঙের গ্রাউন্ড পরিহিত এক লাহস্যময়ী নারীর উপর। সেখানেই থমকে গেল গ্যাংস্টার বসের চোখ। রিচার্ডের দৃষ্টি অনুসরণ করে একজন মাফিয়া তাকালো সেদিকে। তাকাতেই চোখ ঝলমল করে উঠল তার। রিচার্ডের কানের লতির কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ম্যানেজ করা যাবে? রিচার্ডের দৃষ্টি ছিল ঘোর লাগা অনর। ঘোরের ভিতর থেকেই বলে দিল, বিদঘুটে হাসি দিল লোকটি। মেয়েটির দিকে লালসালু দৃষ্টিতে তাকিয়ে হাসকিস্বরে বলল, এটা আমাকে ম্যানেজ করে দাও। মোটা অঙ্কের টাকা দিব। পরের চালানের সব মেয়ে আমি কিনবো দ্বিগুণ দামে। শুধু এটা আমাকে দাও, এক রাতের জন্য হলেও। মস্তিষ্ক কথা ধরতে পারার সাথে সাথে দুহাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের। ফুটে ওঠে ওর চেহারায় হিংস্র ভাব। তবে রিচার্ড নিজের হিংস্রতাকে ওর ভিতরে চেপে রাখলো, বাইরের প্রকাশে আনলো না। ক্ষণিকের ক্রোধের শিকার হয়ে এতদিনের সাজানো প্ল্যান, এত টানাপূরণ বেচতে দিতে চায় না তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী গ্যাংস্টার বস। রিচার্ড ওর গম্ভীর দৃষ্টি দিল মাফিয়ার উপর। বাঁকা হেসে খুশ মেজাজে বলল, গোডাউনে গিয়ে যেটা পছন্দ নিয়ে আসবেন। এটা বেঁচে যাবে না। নিজের জন্য পছন্দ করে নিয়েছি। লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে সেদিকে
হেঁটে যেতে থাকলো রিচার্ড। হঠাৎ করে একটা অর্ধমাতাল মেয়ে ঢুলতে ঢুলতে রিচার্ডের সামনে এসে দাঁড়ায়। রিচার্ড ছিটকে 2 কদম সরে গেল। মেয়েটি ঠোঁট কামড়ে হেসে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, হেই হ্যান্ডসাম। চিবুক ক্রমে ক্রমে শক্ত হতে থাকে রিচার্ডের। চিবিয়ে চিবিয়ে বলল, মুভ অ্যাওয়ে। মেয়েটি সরতে নারাজ, ঢুলতে বলল, স্টপ অ্যাক্টিং লাইক সাচ এ জেন্টলম্যান, লুক হাউ সেক্সি আই অ্যাম। রিচার্ড একইভাবে চিবিয়ে চিবিয়ে বলল, ইফ ইউ আরেন্ট হার আই লিটারালি ডোন্ট গিভ আ ফাক হাউ গর্জিয়াস ইউ আর। সঙ্গে সঙ্গে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড। মেয়েটি হেরে যাওয়া পথিকের মতো ক্ষিপ্ত চোখে তাকিয়ে থাকে রিচার্ডের যাওয়ার পানে। এলোকেশি, বেশি অস্বস্তি লাগছে? তাকবীরের কণ্ঠে এলিজাবেথ সোজা করলো নিজেকে। ওর দিকে তাকিয়ে মিয়ে যাওয়া স্বরে বলল, কিছুটা। আসলে এমন পরিবেশে প্রথম তো। তাকবীর ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে রইল। পাশে ডান্স ফ্লোরে শব্দের তোড়ে অনেকেই নাচছে। কথা বলতে হলে স্বাভাবিকের তুলনায় একটু জোরে বলতে হয়। ওর মুখটাও চুপসে রয়েছে। নিজের মনেই ভাবছে, এলিজাবেথকে এখানে আনা কি ঠিক ছিল? এখানে অনেকেই ওর দিকে বাজে দৃষ্টিতে যে তাকাচ্ছে তা তাকবীরের নজর এড়ায়নি। সরি এলোকেশি, আসলে এই পার্টিতে আসা আমার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন তোমাকে একা রেখে আসার সাহস পাচ্ছিলাম না। আচ্ছা, এখানে বসার জায়গা তো আছে, চলো আমরা বসি। তাকবীর বলে নিজের জন্য একটা টুল টেনে নিল। এলিজাবেথ বসতে যাবে তখনই নজরে পড়ে এখানে মাত্র একটি টুল। ভালো মানুষ, এখানে তো কেবল একটা টুলই আছে। তাকবীর নিচে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে যায়। কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে গম্ভীর স্বরে এক হাস্কি কণ্ঠ ভেসে আসে, ইউ ক্যান সিট হিয়ার বেবি, মাই ল্যাব ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ। সেই ভারিক্কি শব্দে কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। চকিতে পিছন ফিরল। তাকবীর শক্ত চিবুকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে, যে একটি টুলে বসে দুপা ছড়িয়ে ওরুর উপর ইশারা করে কথাটা বলল মাত্রই। তাকবীর নিজেকে ধরে রাখলো। আন্তরিক হেসে বলল, তুমি বয়সে আমার ছোট হও, এভাবে কথা না বলে ভাবিকে সালাম দাও। রিচার্ড হেসে অহেতুক থুতু ফেলল। পরপর তাকবীরের চোখে চোখ রেখে দাঁত চেপে বলল, হাট শালা, বয়সের মায়েরে বাপ, তুই শুধুমাত্র আমার শত্রু, আর শত্রুরা কখনো গুরুজন কিংবা সম্মানের লায়ক হয় না। থেমে অতঃপর এলিজাবেথের দিকে তাকিয়ে অধর এলিয়ে হেসে বিদ্রুপ মাখা স্বরে বলল, আর আজ ভাবি, কাল বউ, সবই সময় সাপেক্ষ। তাকবীর চোখ বন্ধ করে ঠুটে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। পরপর 3 বার তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথকে নিজের টুলে বসালো, ডান্স ফ্লোরের দিকে ঘুরিয়ে। তারপর এগিয়ে গেল রিচার্ডের সম্মুখে। মিলন হলো দুটো অগ্নি দৃষ্টির। তোকে নষ্ট প্রমাণ করার কোনো ঘাটতি নেই আমার, কারণ তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই, নিজের ভালোবাসা দিয়ে এলোকেশিকে জয় করা। এতে 2টো লাভ, 1 ওকে নিজের করা, আর 2 তোকে হারানো। রিচার্ড তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে রুষ্ট গলায় বলল, কিছু ছিঁড়তে না পারলে বড় বড় কথা বলবি না, মানায় না মুখে। তাকবীর বাঁকা হাসল, জিভ গালের ভিতর চালিয়ে লাজুক ভঙ্গিতে বলল, বেডরুমের কথা কি এখন বাইরে বলবো? সঙ্গে সঙ্গে তাকবীরের কলার চেপে ধরে রিচার্ড। তবুও তাকবীরের ঠোঁটের কোণে হাসির রেখা, এ যেন উল্লাসের হাসি। তাকবীর ওর গভীর নিকষ কালো চোখ রিচার্ডের চোখে রেখে তুষ্ট হেসে বলল, এগুলো ভিলেনদের চরিত্রেই মানায়, হিরোর না। ভিলেন হিরো এসব তর্ক তোদের জন্য। আমার নিয়মে একটাই কথা, শেষমেশ রেট আমারই হবে, এটাই চিরন্তন নিয়ম। বাকিদের অস্তিত্ব শুধু সময়ের অপচয়। তাকবীর ছাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে দিল রিচার্ডের কাছ থেকে। কিছু বলতে যাবে তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট দিতে থাকে ডান্স ফ্লোর থেকে,
এখন কাপল ডান্স হবে। তাকবীর আশপাশ তাকিয়ে দেখলো অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তাকবীর রিচার্ডের দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের পাশে চলে গেল। ওয়েটারকে দিয়ে টুল আনিয়ে বসলো এলিজাবেথের পাশে। রিচার্ডও নিজের টুলে স্থান নিল। স্টেজে মাইক হাতে ইতালির সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি স্ত্রী, পাশেই তার স্বামী। তবে আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রিচার্ড, পাওয়ারফুল, রহস্যময় এবং মদ্যপানরত। এখানকার সব থেকে শক্তিশালী হলো রিচার্ড। একই সাথে ইতালির টপ বিজনেসম্যান, সেই সাথে সৌন্দর্যের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে। ভদ্রমহিলা মুগ্ধ দৃষ্টিতে তাকালেন রিচার্ডের দিকে। এক মুহূর্তের দ্বিধা কাটিয়ে বললেন, হেই হ্যান্ডসাম, কাম, লেটস ডান্স। রিচার্ডের হাতে ওয়াইনের গ্লাস ছিল। মহিলার কথা ওকে একটু বিচলিত করলো না, বরঞ্চ দূর থেকে তাকালো এলিজাবেথের দিকে, যে আগে থেকে ওর দিকে তাকিয়েছিল। ওর দৃষ্টি যেন খুব করে জানতে চাচ্ছে রিচার্ডের পরবর্তী পদক্ষেপ। রিচার্ড এলিজাবেথের দিক থেকে দৃষ্টি সরিয়ে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সরি, আই এম ম্যারিড। মুহূর্তের মধ্যে পুরো হল জুড়ে স্রোতের মতো ফিসফিসানি। রিচার্ড বিবাহিত। ইতালির রাজপথ কাঁপানো গ্যাংস্টার বসের স্ত্রীর খবর কারোর জানা ছিল না। চমকে ওঠা ভিড়ের মাঝে এলিজাবেথের হাত আপনা আপনি চলে গেল বুকে। বুক চিরে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। তাকবীরের মাথার অজস্র প্রশ্নের ঘুরপাক। ভদ্রমহিলা মাথা নিচু করে স্টেজ ছেড়ে নেমে গেলেন, আর রিচার্ড ঠান্ডা চাহনিতে নিজের ওয়াইনের গ্লাসে এক চুমুক দিতে থাকলো। সকল কাপল স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। আকস্মিক তাকবীর উঠে দাঁড়ায়। রিচার্ডের দিকে চেয়ে চোখ টিপে এলিজাবেথের দিকে হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিল। মনে করলো তার সকালের দৃঢ় চিন্তাভাবনার কথা। সেও এক প্রকার রিচার্ডকে দেখানোর জন্য রাজি হয়ে গেল ডান্স করতে। হাত রাখলো তাকবীরের হাতে। দুজনেই এগিয়ে গেল স্টেজে। রিচার্ডের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, উল্টো ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সাউন্ড বক্সে মিউজিক বাজছে। লাইট নিভে গেছে। সকলে মত্ত প্রিয় মানুষের সাথে নৃত্যে। কিন্তু এলিজাবেথের অবস্থা ভিন্ন। তাকবীরের শক্ত বাঁধনে ওর হাত থাকলেও মন কোথাও হারিয়ে। নিয়ন আলোয় তাকবীরের চোখ আটকে আছে এলিজাবেথের মুখে। ওর দৃষ্টিতে মুগ্ধতা আর ভালো লাগার স্পষ্ট ছাপ। কোনো আক্ষেপ নেই এলিজাবেথ তার সঙ্গে মন খুলে নাচছে না, দেখেই সে তৃপ্তি পাচ্ছে। এবার পালা পাত্রার বদলের। নিয়মের ফাঁদে পড়ে তাকবীরকে বাধ্য হয়ে এলিজাবেথকে ছাড়তে হলো, যদিও এক মুহূর্ত তা চাইছিল না তাকবীর। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন। হঠাৎ তাকবীর ওর হাত উপরে তুলে ঘুরিয়ে দূরে সরে দিল। ঠিক তখনই একটা শক্ত হাত এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল। ধনুকের মতো বাঁকা শরীর শক্তপোক্ত এক দেহের সাথে লেপ্টে গেল। এলিজাবেথ মুহূর্তেই চিনে ফেলল সেই মানুষটিকে। শরীরের গ্রাণেই বুঝে গেল সুযোগ সন্ধানী মানুষটি কে। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। হঠাৎ ওর কানের লতিতে ঠান্ডা স্পর্শ। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাথে সাথে ভেসে এলো গম্ভীর কণ্ঠের কিছু শব্দ, যা মুহূর্তেই এলিজাবেথের ভেতরের অস্থিরতায় যেন পানি ঢালল। প্রতিটি নাচের তালে নিঃশব্দে ছুঁয়ে যাবে আমার উপস্থিতি। তোমার শরীরের গভীরতম রেখাগুলোয় রেখে যাবে না বলা অনুভবের স্পর্শ। এলিজাবেথের শ্বাস গলায় এসে আটকে যাচ্ছে। বুকের ভেতর অস্থিরতার ঢেউ, শরীর জুড়ে অজানা শিহরণ। কয়েক মুহূর্ত আগের স্মৃতির ছোঁয়া এখনো ত্বকের গভীরে দাগ কেটে বসে আছে। রিচার্ডের সেই ভারী স্বর, এলোমেলো গভীর স্পর্শ, সবকিছু মনে হলেই শরীর শক্ত হয়ে আসছে ওর। নিজেকে কোনো মতে ছাড়িয়ে পালিয়ে এসেছে এলিজাবেথ, কিন্তু এখনো মনে হচ্ছে চারপাশে রিচার্ডের উপস্থিতি। হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে ছুটল এলিজাবেথ। মুখে পানি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার দরকার,
কিন্তু ওয়াশরুমের দরজার সামনে পৌঁছাতে পা থমকে গেল। ললাটে গভীর ভাঁজ। তাকবীরকে এমন অস্বাভাবিক অবস্থা দেখে এলিজাবেথের চোখে ধীরে ধীরে কৌতূহল সংকুচিত হলো। গভীর অথচ স্থির কণ্ঠে বলল, ভালো মানুষ, এটা আপনি কি করছেন? তাকবীর চমকে পিছনে ফিরে তাকালো। আকস্মিক এলিজাবেথের উপস্থিতি ওর ভিতর কাঁপন ধরালো। এলিজাবেথ 2 কদম এগিয়ে এসে ভারী গলায় আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলুন? আর লোকটা আপনার উপর এভাবে পড়ে আছে কেন? তাকবীর গলায় শুষ্ক ঢুক গিলে নিল। এমন মুহূর্তে এলিজাবেথের উপস্থিতি তাকে আরও তটস্থ করে তুলেছে। চোখের দৃষ্টি কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। লম্বা শ্বাস টানার মাধ্যমে নিজেকে ধাতস্থ করে নিল। পরপর অতি আন্তরিক স্বরে বলল, আরে ওনার সুগার ফুল করেছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এসে ধরার সাথে সাথেই সেন্সলেস হয়ে গেল। ওয়াশরুমে যাবে তো? যাও, আই ক্যান ম্যানেজ। এলিজাবেথ আর কথা বাড়ালো না। এই মুহূর্তে নিজের ভেতরের অস্থিরতা মেটানোর জন্য ওর একা থাকা দরকার। দ্রুত ঘুরে ভিতরে চলে গেল এলিজাবেথ। দরজা বন্ধ হতে না হতে তাকবীরের মুখে ফুটে উঠল স্বস্তির ছাপ। তবে পর মুহূর্তে তা বদলে গেল। চেহারায় ফুটে উঠল পৈশাচিক এক নৃশংসতার ছায়া। পকেট থেকে দ্রুত আরেকটা ইঞ্জেকশন বের করে কোনো ধরনের দ্বিধা না করেই রোমান নাগরিকের ঘাড়ে তা পুশ করে দিল ভয়ানক অগ্রাসী ভঙ্গিতে। লোকটি মৃদু গুঙ্গানির শব্দ করলে অচেতন অবস্থায়, কিন্তু তাকবীর 1 সেকেন্ডও নষ্ট করল না। মেল ওয়াশরুমের দরজা খুলে লোকটিকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল ভেতরে। শ্যামবর্ণের চোয়াল রাগের রেখায় কাঁপছে তাকবীরের। দরজা বন্ধ করে দাঁত চেপে একবার গা ছেড়ে সুর ঠিক করে নিল তাকবীর। হঠাৎ এক অস্বস্তিকর শব্দ ভেসে এলো, শীষ বাজানোর শব্দ। তাকবীর মুহূর্তে খুলল ক্ষুধার্ত সিংহের মতো তীক্ষ্ণ চোখে। রিচার্ডের অধর কোণে তার সেই পরিচিত বক্র হাসি, শীতল অথচ বিদ্রুপাত্মক। পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে এদিকেই আসছে সে। কোনো তাড়াহুড়া নেই, যেন এটাই তার মঞ্চ। একেবারে তাকবীরের সামনে এসে শটান দাঁড়িয়ে পড়ল রিচার্ড। আসল রূপ তবে বেরিয়ে এলো। তাকবীর নিশ্চুপ। ওর অগ্নিদৃষ্টি রিচার্ডের চওড়া তামুকে বিদ্ধ করছে। 2 হাত শক্ত করা, মুষ্টিবদ্ধ, ভেতরের ক্রোধ নিয়ন্ত্রণের শেষ সীমানায়। রিচার্ড আবারও সেই বিদ্রুপ মাখা হাসি দিল, যেন আগুনে ঘি ঢালছে। অতঃপর মুহূর্তে বদলে গেল রিচার্ডের অবয়ব। ঠোঁটের কোণ বেঁকে গিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। চিবিয়ে চিবিয়ে বলল, ক্যালিফোর্নিয়াতে তুই আমার গাড়িতে বোমা বসিয়েছিলি। অ্যালেক্সকে তুই আমার ব্যাপারে সব কিছু জানিয়েছিস। ভেবেছিলি অ্যালেক্স আমাকে সহজেই শেষ করে দেবে, কিন্তু অ্যালেক্স তা না করে এলিজাবেথের উপর হামলা চালালো আমার উপর বদলা নেওয়ার জন্য। আর সেজন্য তুই অ্যালেক্সকেও খুন করে দিলি, তাই না? সেদিন মলের সেই ছেলেটাকেও তুই খুন করেছিলি। সাথে আমার ক্যাসিনোতে আগুন লাগানোর সব তোরই কাজ। অ্যাম আই রাইট? তাকবীর এবার কোনো বনিতা করল না। রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, হ্যাঁ, সব আমি করেছি। আমার এলোকেশের দিকে হাত বাড়ানোর সাহস যারা দেখাবে তাদের এভাবে শাস্তি দেব আমি। অ্যালেক্সকে যেমন ওর বাড়িতে গিয়ে মেরেছি, আজ যেমন এই লোকটাকে শেষ করলাম, তোকেও তার চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেব। ভাবিস না তোকে ছেড়ে দেব। রিচার্ড এবার তাকবীরের উপর খানিকটা ঝুঁকল। বিদঘুটে এক হাসি খেলে গেল উষ্ঠপুঠে। দাঁতে দাঁত চেপে বলল, বাল ভিজিয়ে রেখেছি, পারলে ছিঁড়ে দেখাস। তাকবীর দেওয়ানের হাত পূর্ব থেকে খুব শক্ত, ভেজানোর প্রয়োজন পড়বে না। তৎক্ষণাৎ হনহনিয়ে বেরিয়ে গেল তাকবীর। রিচার্ড তাকিয়ে রইল তাকবীরের যাওয়ার পথে। ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ইতিহাস, প্রতিশোধের তৃষ্ণা। ক্যালিফোর্নিয়াতে রিচার্ডের উপর যে হামলা হয়েছিল তা আর কেউ নয়, তাকবীর নিজেই করেছিল। এমনকি রিচার্ডের অবস্থানের খবরও কৌশলে অ্যালেক্সের কাছে পৌঁছে দিয়েছিল তাকবীর। তবে অ্যালেক্স যে প্রতিশোধ নিতে গিয়ে এলিজাবেথকে আক্রমণ করবে তা তাকবীরের কল্পনার বাইরে ছিল।
এই ঘটনার ফলেই অ্যালেক্সের মৃত্যু হয়। সেদিন রিচার্ড নিজে অ্যালেক্সকে মারতে পারত, কিন্তু তার আগেই তাকবীরের লোক কাজ সেরে ফেলে। সেদিন মলে যে ছেলে ইচ্ছাকৃতভাবে এলিজাবেথকে ধাক্কা দিয়েছিল এবং পরবর্তীতে আকস্মিকভাবে মারা যায়, সেখানেও তাকবীরেরই হাত ছিল। রিচার্ডের ক্যাসিনোগুলোর পরপর বিস্ফোরণও তাকবীরের পরিকল্পনারই অংশ ছিল। এসব বিষয় রিচার্ড আগে থেকে জানতো, তবে চুপ ছিল, যার পিছনেও লুকিয়ে আছে আর রিচার্ডের গুপ্ত রহস্যের ফাঁদ। কিন্তু আজ ডান্স ফ্লোরে একজন রোমান নাগরিক এলিজাবেথের কোমরে ইচ্ছাকৃতভাবে হাত রেখেছিল, যা তাকবীরের চোখ এড়ায়নি। এলিজাবেথ হট্টগোলের ভিড়ে বিষয়টা খেয়াল না করলেও তাকবীরের রাগ ক্রমশ তীব্র হচ্ছিল, আর সেই রাগের ফলেই সামান্য ভুলের জন্য মৃত্যু নামক কঠিন শাস্তি পেতে হলো। তবে আরেকটি সত্য রিচার্ডের অজানা এখনও, যে থানায় এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে অফিসার তাকে হ্যান্ডকাপ করেছিল, সেই পুরো থানায় এখন আগুন দাউ দাউ করে জ্বলছে। এর পেছনে মাস্টারমাইন্ডও আর কেউ নয়, তাকবীর নিজেই। শান্ত মস্তিষ্কের আড়ালে থাকা সাইকো মস্তিষ্ক একে একে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল যারা যারা তার শখের নারীর দিকে হাত বাড়িয়েছিল। রিচার্ডের কোনো পদক্ষেপই ছিল না তাকবীরের অজানা, তবে তাকবীর সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তার সূক্ষ্ম মস্তিষ্ক জানে কৌশলে কিভাবে কি করতে হয়। প্রতিশোধের এই খেলায় তাকবীর নিজের চাল দিয়ে গেছে একের পর এক, আর রিচার্ড তা জানলেও সেই খেলায় আপাতত দর্শক হয়ে থাকতেই পছন্দ করছে, যেটাও এক রহস্য। কিন্তু এই দ্বন্দ্বের শেষ কোথায়? আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। এই ডাস্টবিন কুমারী, পরিচিত কণ্ঠে স্বাভাবিকভাবেই পিছন ফিরে এলিজাবেথ, তবে এই অদ্ভুত নামকরণের জন্য ভ্রুদ্বয়ের মাঝে তীব্র ক্রোধের চিহ্ন। দাঁত কেলিয়ে হাসতে থাকা লুকাসের দিকে তাকিয়ে ছাজালো স্বরে বলল, আপনি আমাকে এটা কি নামে ডাকলেন? লুকাসের নিরুদ্বেগভাবে বিলম্বহীন জবাব, ডাস্টবিন কুমারী। এলিজাবেথ ওর দাঁতের সাথে চেপে ধরে চাপা স্বরে বলল, আমাকে এই অদ্ভুত নামে ডাকার মানে কি লোকা? লোকাসের সরু গলার জবাব, কারণ তোমার রুচি খারাপ তাই। আমার ফুলের মতো বসকে রেখে গিয়ে কিনা একটা ডাস্টবিন বেছে নিয়েছ। ছে। ছাজালো থেকে ছাজালো হলো এলিজাবেথের কণ্ঠস্বর। আপনার ওই খুনি বস যদি ফুল হয়, তবে ফুলের স্নিগ্ধতার সংজ্ঞা পাপিষ্ঠ সংজ্ঞায় পরিণত হবে। খুব গায়ে লাগলো লুকাসের। চোখ রাঙানি দিয়ে উল্টো ঘুরে হাঁটা দিল। পেছন থেকে ডেকে উঠল এলিজাবেথ, কোথায় যাচ্ছেন লোকা? লোকাস গ্রীবা বাঁকিয়ে পিছনে তাকালো, ছাঁচ দেখিয়ে গমগমে গলে বলল, জাহান্নামে যাচ্ছি, যাবে? লুকাসের রাগের কারণ আন্দাজ করতে পেরে ঠোঁট কামড়ে হাসল এলিজাবেথ, বলল, হ্যাঁ চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বেচারা লুকাস আর কোনো উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেলে চলে গেল। এই মেয়ে দুর্দান্ত বদ ভরা পার্টিতে এর সাথে লেগে নিজের মান সম্মান খোয়ানোর কোনো মানে হয় না। যতই হোক সে একজন সম্মানিত ব্যক্তির বডিগার্ড। লুকাসের তরফ থেকে আর কোনো জবাব না পেয়ে বিজয়ের হাসি দিল এলিজাবেথ। খিলখিলিয়ে হাসতে লাগলো। তখনই ওর পিছন থেকে ভেসে এলো পরিচিত সেই কোমল কণ্ঠস্বর, সুইটি, ডার্লিং। এলিজাবেথ পিছন ফিরতে না ফিরতেই ফিক করে হেসে দিল তাকবীর। হাসলো এলিজাবেথ নিজেও। পা বাড়িয়ে তাকবীরের নিকট গিয়ে দাঁড়ালো। তাকবীরের গভীর চোখ দুটো অশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। হঠাৎ দুজনের চোখাচোখি হলো। সহসে এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে তাকবীরের। এলিজাবেথ ওর ভ্রুজোড়া খানা উঁচিয়ে বলল, কি ব্যাপার? তাকবীর স্মিত হাসলো, একইভাবে বলল, কি ব্যাপার? এলিজাবেথ ভেঙচি কেটে অপরিচিতদের মতো ভাব নিয়ে সরু সরে বলল, সুন্দরী মেয়ে দেখলেই
পিছু নিতে হয়? তাকবীর ঠুট কামড়ে ভ্রু নাচিয়ে দেখলো এলিজাবেথকে, অতঃপর কাইকুই করে অযথা মাথা চুলকাতে চুলকাতে রিনরিনা আওয়াজে বলে, কি আর করব, মেয়েটা এত সুন্দর যে পিছু না নিয়ে পারি না। এলিজাবেথ দুহাত বুকে ভাঁজ করে রেখে গম্ভীর গলায় বলল, তা এভাবে আর কয়জন মেয়েকে চোখে চোখে রাখা হচ্ছে শুনি? এ পর্যন্ত কয় ঘাটের পানি খাওয়া হয়েছে? তাকবীরের মুখটা এমন হলো যেন ওর মাথায় স্বয়ং আকাশ ভেঙে পড়েছে। চোখ দুটো অবলীলে বেরিয়ে যাবে কোটর থেকে। হায় হতাশার স্বরে বলতে থাকলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাহি। এক গ্লাস পানি খেতে পারি না আর তুমি বলছো কয় ঘাটের পানি খেয়েছি? ছি এলুকেশি, ভুলে যাবে না আমি একজন সম্মানিত মিনিস্টার। আমি মেয়েদের পিছনে কে ঘুরবো, বরঞ্চ মেয়েরা আমার পিছনে লাইন দেয়, বলে আমি নাকি গরিবের শাহরুখ খান ভার্সন। এলিজাবেথের কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটতে থাকলো ঠুটে, তবে এলিজাবেথ হাসি চেপে নিল। বেঞ্চি কেটে রাশবাড়ি আওয়াজে বলল, ইস, আপনি গরিবের শাহরুখ খান হলে আমিও বাংলা বাজারের ক্যাটরিনা। বাক্য শেষ হওয়ার সাথে সাথেই ফিক করে হেসে দিল দুজন। আশেপাশে অনেকেই বিহ্বল হয়ে চেয়ে দেখছিল ওদের প্রাণখোলা হাসি, শুধু একজন বাদে। তার চোখে ছিল ধ্বংসযোগ্য আগুনের লেলিহান, ক্রোধে মটমট করছিল ধারালো চোয়াল। হাসির মাঝেই তাকবীরের ফোনে কল আসে, সঙ্গে সঙ্গে অবয়বে আভা পরিবর্তন হয়ে গেল তাকবীরের, চেহারার চিন্তার ছাপ স্পষ্ট। এলুকেশি, এখানেই দাঁড়াবে, নড়বে না ওকে, আমি কল রিসিভ করে আসছি। এলিজাবেথ নীরবে মাথা নাড়ালো। তাকবীর ধীর পায়ে সুইমিং পুলের দিকে যেতে শুরু করলো। পুলের চারপাশে মানুষের ভিড় তুলনামূলক কম। এলিজাবেথ জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকাতে থাকে। হঠাৎই ওর চোখ পড়ে একজোড়া সমুদ্রনীল চোখে, কিন্তু সেই সমুদ্রনীল চোখে নেই কোনো স্বচ্ছতা। সমুদ্রনীল চোখ দুটোতে জমেছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের তীব্রতা। সে চোখের তীক্ষ্ণ দৃষ্টি যা সরাসরি বিঁধে যাচ্ছে এলিজাবেথের দিকে। এলিজাবেথ হয়ত হয়ে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে। তখনই একজন মধ্যবয়স্ক লোক, ভাবসাব মাফিয়াদের মতো, ঢুলতে ঢুলতে এলিজাবেথের দিকে আসলো। এলিজাবেথকে দেখেই লোকটার চোখ জ্বলজ্বল করে উঠল। এলিজাবেথের শরীরের দিকে চেয়ে কুৎসিত ইঙ্গিত বুঝিয়ে বলল, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। একে তো অপরিচিত জায়গা, অজানা সব মানুষ, পাশে নেই তাকবীর। ভয়ে গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। লোকটা ওর দিকে আরো অগ্রসর হতে থাকে। স্বয়ং বেহেশত থেকে কি তোমার আগমন সুন্দরী? এলিজাবেথ নিশ্চুপ, এদিক ওদিক তাকিয়ে তাকবীরকে খুঁজতে থাকে। লোকটা এবার কিঞ্চিত বিরক্ত হলো এলিজাবেথের মৌনতায়। অতি নিকটে গিয়ে এলিজাবেথের উন্মুক্ত কাঁধে হাত রাখতে যাবে, তখনই পিছন থেকে ভেসে আসে পুরুষালী দাপটে কণ্ঠস্বর, টাচ হার অ্যান্ড আই উইল ব্রেক ইউর নেক রাস্কেল। শরীরে প্রাণ ফিরে পেল এলিজাবেথ চেনা কণ্ঠ শুনে। হঠাৎ অনুভব করলো ওর উন্মুক্ত কাঁধ ঠেকে গেছে শক্ত কাপড়ের নিচে। এলিজাবেথ বিহ্বল হয়ে নিজের দিকে তাকিয়ে দেখলো কালো একটা কুট আলতো করে রাখা হয়েছে ওর দু কাঁধে। নাকে ভেসে এলো এক উষ্ণ মাদকতাময় সেই ডার্ক ফ্রেগ্রেন্সের গন্ধ। এলিজাবেথ বুঝলো ওর পিঠ ঠেকেছে একটি শক্ত বুকের সাথে। একটি লম্বা হাত লতার মতো পেঁচিয়ে ধরেছে ওর বাঁকানো কোমর। শিউরে উঠল পুরো শরীর। ওদিকে মদ পান করা লোকটির চোখে সন্দেহ স্পষ্ট হয়ে উঠল। রিচার্ড, তুমি? রিচার্ড বাঁকা হাসলো। লোকটির চোখে চোখ রেখে আরও কাছে টেনে নিল এলিজাবেথকে। এলিজাবেথের গা ঘিন ঘিন করে উঠল। বুঝলো এই মুহূর্তে রিচার্ডই একমাত্র যে তাকে রক্ষা করতে পারে। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি চেপে চাপা সরে বলল, ইয়েস, শি ইজ মাই প্রপার্টি। আর রিচার্ড কায়নাতের পছন্দ সবসময় সেরাতে সীমাবদ্ধ, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়, তবে চোখের জন্য ক্ষতিকর। কারণ একটা ভুল দৃষ্টির মাধ্যমে সেই চোখ তার আয়ু হারিয়ে ফেলতে পারে সারা জীবনের জন্য। রিচার্ডের হুমকি স্বরূপ কথার লোকটি আর এক মুহূর্ত দাঁড়ালো না। চলে যেতেই এলিজাবেথ চট করে সরে গেল রিচার্ডের বাঁধন থেকে। তর্জনী তুলে রিচার্ডের মুখে সামনে
সেটা দেখে অধর এক কোণে এলিয়ে হাসল রিচার্ড। এলিজাবেথের গলায় স্পষ্ট তেজ। কোন অধিকারে আমার শরীরে স্পর্শ করেছেন? লজ্জা করে না? রিচার্ড ঠোঁট কামড়ে হেসে বলল, লজ্জা তো আমার কখনোই ছিল না এলিজান। থাকলে আমাদের মধ্যে এত কিছু হতো না। এলিজাবেথ ভাষা হারায় রিচার্ডের লাগাম ছাড়া কথায়। তবু ভেতর থেকে খুবলে বেরিয়ে আসে তেজ। আপনার মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? লজ্জা নারীদের পোশাক, পুরুষদের নয়। এলিজাবেথ রিচার্ডের লাপাত্তা জবাব চিবিয়ে চিবিয়ে বলল, ভুল বললেন। লজ্জা একটি মানবিক গুণ, যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। এটি কেবল পোশাক বা বাহিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্ব এবং নৈতিকতার অংশ। তবে আপনার মধ্যে ব্যক্তিত্ব নৈতিকতার ছিটে ফোটাও নেই। রিচার্ড ওর নীল চোখ সরাসরি রাখলো এলিজাবেথের চোখে। সরু গলায় বলল, বুকের নিচে পড়া মেয়েদের মুখে এত বড় বড় কথা মানায় না রেড। ক্রোধগুলো যেন এলিজাবেথের গলায় জমাট বাঁধে, শব্দ বের হবার পথে বাধা তৈরি করছে। অগ্নি চোখে শুধু রিচার্ডের দিকে চেয়ে থাকলো এলিজাবেথ। রিচার্ড পকেটে দুহাত গুজে খানিকটা ঝুঁকলো এলিজাবেথের উপর। পরপর এলিজাবেথের ললাটে আছড়ে পড়তে থাকা বেবি হেয়ারগুলো ফু দিয়ে উড়িয়ে চোখ মেরে বলল, চুমু না দিলে বন্ধু এভাবে তাকিও না। মানে? চলো চিপাই যাই, আমার একটু আদর লাগবে। চোয়াল গরম হয়ে যায় এলিজাবেথের। গা থেকে রিচার্ডের কোট খুলে ওর মুখের উপর ছুঁড়ে হিড় করে চলে গেল এলিজাবেথ। রিচার্ড সোজা হয়ে হালকা গলা ছেড়ে পিছন থেকে ডাকলো, এই কাটাছেঁড়া ড্রেস আমার জন্য পরেছিল বুঝি? এলিজাবেথ যেতে যেতে পিছন না ফিরে গমগমে গলায় প্রত্যুত্তর করলো, ইন ইউর ড্রিমস। আমাকে এতই ভালো পাবো যে স্বপ্নেও ড্রেস পরিয়ে দেখবো? বিলিভ মি রেড, ইন মাই ড্রিমস অফ ইউরস ড্রেস ইন নাথিং। পা থেমে গেল এলিজাবেথের। ফাঁক হয়ে গেল চোয়াল। তবে পিছন ফেরার রুচি হলো না। রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এগোতে থাকে। রিচার্ড নিজেও ঠোঁট কামড়ে হেসে অন্যদিকে হাঁটা দিল। ফোন কাটা মাত্রই তাকবীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর উষ্ঠপুথে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। বারবার ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে আকাশের পানে চেয়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে রেয়ান আসলো। তাকবীরের থেকে কিছু দূর দাঁড়িয়ে স্মিতস্বরে বলল, বস ডেকেছিলেন? তাকবীর পিছন ফিরল। জলজল করছে ওর কৃষ্ণগহ্বর। রেহানের কাছে গিয়ে ওর দুকাত ঝাঁকিয়ে বলল, রেয়ান, এক্সপেরিমেন্টের রেজাল্ট এসেছে। আউটকাম ভালো। ডক্টর এক্ষুনি হসপিটালে যেতে বলল। এবার তাকবীরকেও ছাড়িয়ে গেল রেয়ানের অবয়বের ঝলকানি। ওর মাংসবহুল চিবুক প্রসারিত হলো হাসিতে। আন্তরিক গলায় বলল, সো লাকি অফ ইউ বস। উপরওয়ালা আপনার মনের ইচ্ছা পূরণ করেছে। তাকবীর সরে আসলো রেয়ানের থেকে। সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে বিহ্বল দৃষ্টিতে চেয়ে আবেশিত গলায় বলল, পুরুষ তার শখের নারীকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে, সব। ম্যামকে কি হোটেলে রেখে আসবো আমি? না, এই মুহূর্তে ওর হোটেলে একা থাকাটা রিস্ক। এখনো জানা যায়নি কিন্তু সেদিন ওর উপর কে অ্যাটাক করেছিল। তাহলে? তাকবীর জিভ দিয়ে ঠোঁট বেচালো। ভাবলো কিছুক্ষণ। ওর ললাটের চিন্তার গভীর ফাঁস। কিছুক্ষণ ভেবে পিছন ফিরল। রিয়ানের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ওকে এখানে রেখে যেতে হবে। আপাতত এই জায়গাটাই ওর জন্য সব থেকে সেফ। ফাদার আছে যতক্ষণ, আমরা 1 ঘন্টার ভিতর ফিরে আসব। রিয়ানের কণ্ঠে জড়তা। বলল, তবে বস, ওই গ্যাংস্টার রিচার্ড এলোকেশি এখন সব থেকে সেফ জায়গায় আছে। যা বললাম তাই করো। গাড়ি বের করো এক্ষুনি, সময় কম, ডু ফাস্ট। তাকবীর কিছুটা গলা উঁচিয়ে বলল। রেয়ান আর কথা বাড়ায় না, গ্যারেজের দিকে যেতে থাকলো। তবে ওর তীক্ষ্ণ মস্তিষ্ক এখনো এটা বুঝতে পারলো না তাকবীর কিসের উপর ভিত্তি করে এত আত্মবিশ্বাসের স্বরে বলল, এলিজাবেথ সেফ থাকবে। রেয়ান চলে যেতে তাকবীর নিজের বলা কথাটা আবারও ভাবলো। সব ভেবে পরিশেষে আবারও সেই একই উত্তর আসলো, এলিজাবেথ সেফ থাকবে এখানে থাকলে। তাকবীরের ভাবনার সুতো কাটলো মেয়েলি স্বরে, আর ইউ বাঙালি?
মেয়েটি সম্ভবত কানাডিয়ান হবে, কথার অ্যাকসেন্টে তাই মনে হলো। তাকবীর মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে ফোনের দিকে দৃষ্টি নিয়ে বলল, ইয়েস আই অ্যাম। মেয়েটির নেশালো চোখে তাকবীরের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, অতঃপর বলল, ওয়াও, বাঙালি ছেলেরাও এত হ্যান্ডসাম হয়, জানা ছিল না। তাকবীর মেয়েটির দিকে না তাকিয়ে জবাবে বলল, মাই প্লেজার। মেয়েটি আবার ফ্লার্ট করতে শুরু করে তাকবীরের সাথে। ভিতর ভিতর খুবই ক্ষুব্ধ হচ্ছে তাকবীর, তবু সৌজন্যতার সহিত মেয়েটিকে এড়িয়ে যেতে থাকে। তবে মেয়েটি নাছোড়বান্দা, কখন থেকে ইংলিশে বকবক করেই যাচ্ছে। কি ব্যাপার, তাকাচ্ছ না যে? আমাকে কি পছন্দ হচ্ছে না? পার্টিতে সবাই বলল এই ড্রেসে আমাকে কত হট লাগছে। তাকবীর সরাসরি মেয়েটির মুখের উপর বলে দিল, জি না, হচ্ছে না, কারণ আমার ঘরে এর থেকেও সুন্দরী বউ আছে, দুঃখিত। মেয়েটি ইগোতে লাগলো বেশ। নিজেকে আরও জাহির করার জন্য চুলগুলো ভালোভাবে সেট করে নিয়ে শক্ত গলায় বলল, সে কি আমার থেকেও সুন্দর? তাকবীর ফিচেল হাসলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসে এলিজাবেথের স্নিগ্ধ সেই অপরূপ সৌন্দর্য। তাকবীর কল্পনায় তার শখের নারীকে দেখতে দেখতে চোখ বুজে মেয়েটিকে অকপটে বলল, সুন্দরের কথা বলছেন? তাহলে এখনো আপনি আমার এলোকেশিকে দেখেননি। তার সৌন্দর্যের সাথে কবির বর্ণনাও যায় না। মেয়েটি আবার গর্জে উঠল, তার থেকে কোন দিক দিয়ে কম আমি? আমার কি সে যোগ্যতা নেই তোমার পার্টনার হওয়ার? রানী হতে যোগ্যতা লাগে। সুন্দর চেহারা তো বাজারেও নাচে। সঙ্গে সঙ্গে জায়গা ত্যাগ করলো তাকবীর। মেয়েটি ক্রোধে নিজের চুল টেনে ধরে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। এলিজাবেথ এদিক সেদিক সে কখন থেকে খুঁজছে তাকবীরকে। এদিকে ওর ফোনটাও বন্ধ হয়ে গিয়েছে সে কখন। হঠাৎ কোনোইতে হ্যাঁচকা টান অনুভব করলো এলিজাবেথ। আবিষ্কার করলো নিজেকে পাথরের মতো শক্ত শরীরের মাঝে। পিঠ ঠেকেছে দেওয়ালে। এলিজাবেথ ছুটতে চায়, তবে পারে না। রিচার্ড প্রাচীরের মতো ওর সামনে দাঁড়িয়ে আছে। এলিজাবেথকে ওর দু হাতের মাঝখানে নক করে। এলিজাবেথ ছুটতে না পেরে কামড় বসালো ওর কানের পাশ দিয়ে দেওয়ালে ঠাঁই নেওয়া রিচার্ডের হাতে। তবে তা যে খুব প্রভাব ফেলেছে রিচার্ডের উপর তেমনটা নয়। রিচার্ড নিষ্পাপ দ্বিধাহীন একঘুয়ে দৃষ্টিতে চেয়ে আছে মুচড়ামুচড়ি করতে থাকা এলিজাবেথের দিকে। নীল চোখ জোড়ায় এখন নেই কোনো হিংস্রতা, নেই ক্ষুব্ধতা, আছে কিছু একটা যা গ্যাংস্টার বস নিজেও জানে না। আপনার চামড়া কি গন্ডারের চামড়া? এত বলি তাও গায়ে লাগে না? ছাড়ুন বলছে আমাকে। কেন বারবার আসছেন? ছেড়ে দেন না আমার পিছু। রিচার্ড নির্মেষ তাকিয়ে থেকে বলল, ভিলেনরা কখনো হার মানে না, কারণ তারা একঘুয়ে ও অনমনীয়, বিশেষ করে যখন তারাও একটু বলে থেমে গেল রিচার্ড। এলিজাবেথ ছটফটিয়ে উঠল, যখন তারা কি হলো বলুন? আকস্মাৎ রিচার্ড এলিজাবেথকে ঘুরিয়ে ওর হাত পিঠে চেপে মুচড়ে ধরে ব্যথায় কোকিয়ে উঠল এলিজাবেথ। উগ্রতা ফেটে হিংস্র জন্তুর মতো গর্জন করে উঠল রিচার্ড। এলিজাবেথের হাতের অধিক চাপ প্রয়োগ করে চাপা ক্ষোভে বলল, মুখে খুব বলি ফুটেছে দেখছি। ভয় পাস না আমাকে? হ্যাঁ, এলিজাবেথ ভয় পায়, খুব ভয় পায় রিচার্ডকে। রিচার্ডের উপস্থিতি মৃত্যুর প্রতিচ্ছবি নিয়ে দাঁড়ায় ওর সামনে। তবু আজ এলিজাবেথ নিজেকে শক্ত করে নেয়। ওর কণ্ঠে কঠোরতা, চোখে দৃঢ়তা। জেদি গলায় সে বলে, না, ভয় পাই না। রিচার্ডের হাতের চাপ আরও দৃঢ় করলো। আবার এলিজাবেথের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু ওর অকুতভয় তবুও হৃদয় টলল না। শীর্ণ তবু দৃঢ় কণ্ঠে বলল,
বৃষ্টি ছাড়া যেমন ফুল বড় হয় না, তেমনি নারীও কষ্ট ছাড়া শক্ত হতে পারে না। ধ্বংসের পর আমি আবারও উঠে দাঁড়াবো, তখন আর কেউ বারবার দমকা হওয়ার মতো এসে আমাকে ভাঙতে পারবে না। ধ্বংস আর পাপাচারের লালিত হৃদয়হীন এক গ্যাংস্টার রিচার্ডের চোখে ঝলসে উঠল পৈশাচিক উন্মাদনা। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্কে হিংস্রতা ফোটায় ফোটায় জমা হতে লাগলো। ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বরে ফিসফিসিয়ে বলল, তুমি ধ্বংস থেকে উঠে দাঁড়ালে আমি তোমার শিরায় এমন আগুন বইয়ে দিই যা সমগ্র সৃষ্টিকেই ছাই করে ফেলতে পারে। বাহ বাহ, নারীর সঙ্গ ঘৃণা করে গ্যাংস্টার রিচার্ড কায়নাত বুঝে আড়ালে এসব করে? পেছন থেকে বেশে আসা অগ্রাহত বিদ্রুপ স্বরে রিচার্ডের কপালের পাশের রগগুলো টকবগিয়ে উঠল। এই মুহূর্তেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এলিজাবেথের হাত ছেড়ে দিয়ে হিংস্র বাঘের মতো পিছন ঘুরে ফিরে মুক্তি পেয়ে এলিজাবেথ হাত চেপে ধরে নীরবে কাঁদতে লাগলো। রিচার্ডের সামনে দাঁড়িয়ে আছে 4 জন মাফিয়া। প্রত্যেকের ঠোঁটের কোণে বিদঘুটে হাসি, তাদের চোখ জ্বলজ্বল করছে লালসা। এদের মধ্যে একজন ছিল সেই শয়তান যে কিছুক্ষণ আগে রিচার্ডকে প্রস্তাব দিয়েছিল এলিজাবেথকে বেঁচে দেওয়ার। ওদের দৃষ্টি ইঙ্গিত বুঝে রিচার্ড এলিজাবেথকে লম্বা হাতে টেনে নিজের পেছনে নিয়ে গেল। নিজে ঢাল হয়ে দাঁড়ালো সামনে। কোনো কথা বলল না, কিন্তু রিচার্ডের চোখে ফুটে উঠল দহন। সে আগুনের শিখায় ক্রোধের এমন অগ্নি জ্বলছে যেন পুরো পৃথিবী পুড়িয়ে ফেলতে পারে। সেই মাফিয়াটা আবারও বলল, গ্যাংস্টার রিচার্ড কায়নাতের বুঝি এটাই আসল রূপ। তবে বলতে হবে মাইরি, রুচি আছে তোমার। বেছে বেছে কড়া একটা মাল নিয়েছ। নোংরা কথাগুলো তীরের ফলার মতো গিয়ে বিঁধছে এলিজাবেথের বুকে। রিচার্ডের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ছাঁচড়া করে দিচ্ছে কথাগুলো। দাঁতে দাঁত চেপে বস্ত্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো প্রকার ওয়ার্নিং দিতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, মুখ সামলে। ভুলে যাও না তোমরা কার সামনে কথা বলছো। সেই মাফিয়াটা শব্দ করে হাসলো, সঙ্গে তাল দিল বাকি 3 জন, যেন তারা কোনো নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছে। নির্বিকারভাবে, নিষ্ঠুরভাবে, ক্রমশ ক্রোধ নিয়ন্ত্রণে বাইরে যেতে থাকে রিচার্ডের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল। এলিজাবেথ খুব ভালো করেই বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এখনই সিক্ত হবে এই জায়গা রক্তে। রিচার্ড তেড়ে 2 কদম সামনে যেতে নেয়, তখনই এলিজাবেথ করে বসলো এক কাণ্ড। পিছন থেকে আলগোছে নিজের হাত রাখলো রিচার্ডের আঙ্গুলের ভাঁজে ভাঁজে। থমকে গেল রিচার্ড। তার অগ্নিসম ক্রোধ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এই প্রথমবারের মতো এলিজাবেথ নিজ থেকে স্পর্শ করল রিচার্ডকে। পৈশাচিক ক্রোধ আর হিংস্রতা যা একের পর এক বেড়ে উঠেছিল, তা এক অদৃশ্য শীতলতায় ভেসে উঠল এই স্পর্শে। এক লাহস্যময়ী শীর্ণকায় শরীরের সংস্পর্শে গ্যাংস্টার বস স্তম্ভিত হয়ে গেল। তা এভাবে নিজে আর কতদিন মধু খাবে একা একা? আমাদেরও একটু স্বাদ নিতে দাও, দেখি তো মেশিনদার। ঠাস! কয়েক সেকেন্ডের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচরিত পৈশাচিক আত্মায়। স্বচক্ষে নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গতি হারায় এলিজাবেথের হৃদস্পন্দন। পিছন থেকে খামচে ধরে রিচার্ডের শার্ট। রিচার্ডের রিভলভারের সরু নল থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। নিন্দনীয় কথা বলা মাফিয়াটার ধাতব মেঝেতে পড়ে কয়েক সেকেন্ড ছটফটিয়ে নিস্তেজ হয়ে গেল। উপস্থিত সকলে কেঁপে উঠল। সতর্ক হয়ে গেল আর সকল মাফিয়ারা। সাথের 3 জন এবং ওদের সাথে থাকা সকল বডিগার্ড গান পয়েন্ট করে রিচার্ডের উপর। টানটান উত্তেজনাময় পরিবেশ, বাতাসে ছড়িয়ে যায় আতঙ্ক। তবু রিচার্ড শক্ত, চোখে মুখে নেই বিন্দুমাত্র ভয়। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকিয়ে আছে নিতর দেহর দিকে। হঠাৎ কোথা থেকে ঝড়ের বেগে আসে লোকাস। সাথে সাথে নিজের রিভলভার বের করে নিস্তেজ দেহর উপর পরপর 5টি শুট করে। সকলে কান চেপে ধরল বিকট শব্দে। ভয় গুটিয়ে গেল আর সকল মাফিয়ারা। রিচার্ডকে গান পয়েন্টে নেওয়ার হাতগুলো নিমিষে তৎক্ষণাৎ নিচে নেমে গেল। রিচার্ড খপ করে চেপে ধরল এলিজাবেথের হাত। চারপাশে
গভীর দৃষ্টিতে তাকিয়ে সকলের উদ্দেশ্যে দাপুটে গলায় চেঁচিয়ে বলল, আমার জিনিসের দিকে তাকানোর সাহস করলে এর থেকেও ভয়ানক পরিণতি হবে। রিচার্ডের কণ্ঠে এমন শীতল হুমকি ছিল যে কেউ আর মুখ খোলার সাহস করল না। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সবাই গুটিয়ে গেল ভয় আর আতঙ্কে। রিচার্ড এক মুহূর্তের জন্য লুকাসের দিকে তাকালো। গম্ভীর দৃষ্টি বিনিময়ের পর লুকাস মাথা নাড়ালো, বুঝিয়ে দিল কাজ শেষ। ফাদারকে সে ম্যানশনের কৌশলে পাঠিয়ে দিয়েছে। গিরগিটির রং বদলানোর চেয়েও দ্রুত বদলে গেল রিচার্ডের অবয়ব। হিংস্রতা হঠাৎ স্থির অথচ অদম্য এক দৃঢ়তায় রূপ নিল। এলিজাবেথের হাত শক্ত করে ধরে কোনো কথা না বলে টেনে নিয়ে যেতে থাকলো পার্কিং লটের দিকে। পেছনে নেমে এলো এক নিস্তব্ধ ভয়ানক নীরবতা। পার্কিং লটের যেতেই এলিজাবেথ ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। অনবরত কাঁপছে ওর চোখের পাতা, কাঁপছে গলা। রিচার্ডের থেকে দূরে পিছাতে পিছাতে বলল, আপনি একটা খুনি আপনি ভালো মানুষ বলে সামনে ঘুরে দৌড় দেয়। রিচার্ড ছৌ মেরে ধরে ফেলল এলিজাবেথকে। উত্তপ্ত খড়ে মরুভূমির মতো চোয়াল শক্ত হয়ে রয়েছে। এলিজাবেথকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে চিবুক চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে থাকবি না? ঠিক আছে চল, তোকে তোর আসল জায়গায় নিয়ে যাচ্ছি। এলিজাবেথের শরীর জুবুথুবু হয়ে কাঁপতে লাগলো। চোখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। কান্নার তোর ধীরে ধীরে বাড়তে থাকলো। তার গলা বুঝে এলো। ভাঙা ফেসফেসে কণ্ঠে, কাপা গলায় আর আধভাঙা গলায় বলল, কোথায়? আমার বেডরুমে। এলিজাবেথকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। বুক শুকিয়ে এলো এলিজাবেথের। শরীর ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। রিচার্ড অগ্নি চোখে ওর দিকে তাকায়। এলিজাবেথ অনবরত কাঁদতেই আছে। ওর এক হাত রিচার্ডের হাতে, আরেক হাত মুক্ত। সেই হাত রিচার্ডের পা চেপে ধরল এলিজাবেথ। আকুতি মিনতি করে বলতে লাগলো, আমি আপনার পায়ে ধরছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, ভালো মানুষ খুঁজবে আমাকে। রিচার্ড দাঁড়ালো, ঘুরে ফিরল। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথা কেউ হেসে উড়িয়ে দিল। একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, খুঁজবে? তা কোথায় তোর ভালো মানুষ? এলিজাবেথ কোনো জবাব দিতে পারে না। বিষণ্ণ ভগ্ন হৃদয় ভিতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল ভিতরে। ওর চোখের কোণে লুকিয়ে থাকা কান্নার আবাসু অশ্রুর ভারে ডুবে গেল। এই মুহূর্তে রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি এলিজাবেথের ভেতর সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের মতো আঘাত হানছে। এলিজাবেথের অসহায় করুণ দৃষ্টির বিপরীতে রিচার্ডের চোখ ছিল কঠোর অদম্য। এলিজাবেথের কান্নার তোর আস্তে আস্তে কমে এলো। ভাঙা কণ্ঠে গভীর অসহায়তা বলল, দয়া করে আমাকে যেতে দিন, যদি দরকার হয় আমি আপনার পায়ে ধরবো, তাও যেতে দিন আমাকে। এই মুহূর্তে আপনাকে আমার খুব ভয় লাগছে। এলিজাবেথের গলায় অসহায়তা আর ভয়ের প্রতিধ্বনি রিচার্ডের ভিতরেও এক অদ্ভুত অশান্তির ঢেউ তুলল। কিন্তু মুখের দৃঢ়তা এক চুলও নড়ল না। হঠাৎ কিছু ঠুটে কামড়ে বাজেভাবে হাসল রিচার্ড। সুজা শটানভাবে দাঁড়ালো, হাসকে স্বরে বলল, ওকে, পায়ে ধরবি ধর, তবে শুধু ধরলে হবে না, হাত ধীরে ধীরে অগ্রসর হতে হবে উপরে, আর আমি যেখানে থামতে বলবো ঠিক সেখানেই থামতে হবে। এলিজাবেথের রিচার্ডের কথার মানে বুঝতে 2 মিনিট লাগলো। রিচার্ডও যেন ওকে আরামসে সময় দিল। রিচার্ডের কথার মানে বুঝতে পেরে এলিজাবেথ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আবারও বাঁধ ভাঙে কার্নিশে। রিচার্ড আর কোনো কথা বাড়ায় না। এলিজাবেথকে বসা অবস্থায় টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ এবার না পেরে বাধ্য হয়ে তড়িঘড়ি করে বলল, ভয় পাই, আপনাকে আমি ভয় পাই অনেক। থামলো রিচার্ড। ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। সে তো এটাই শুনতে চেয়েছিল এতক্ষণ। ছেড়ে দিল এলিজাবেথের হাত। আচানক পাজা কুলে তুলে নিল এলিজাবেথকে। হকচকে গিয়ে রিচার্ডের সাথ খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড ওকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দিকে হেঁটে যেতে নিজের থেকেই বলল, পায়ের গোড়ালি ফুলে গিয়েছে, হাঁটতে পারবে? সত্যি অনেকক্ষণ যাবৎ হিল পরে থাকার কারণে পায়ের গোড়ালি ফুলে গিয়েছে সেই কখন। ব্যথায় টনটন করছিল। তবে অচেনা অপরিচিত জায়গা হওয়ায় এলিজাবেথকে এভাবেই থাকতে হয়েছিল।
আর এতক্ষণ টানাটানির ফলে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এলিজাবেথ শুধু নীরবে মাথা নাড়ালো, বুঝালো পারবে না। পরপর নিবসরে বললাম তো ভয় পাই। এখন আর কোথায় নিয়ে যাচ্ছেন? রিচার্ডের গম্ভীর গলার জবাব, এই পার্টি এখন তোমার জন্য সেফ না, হোটেলে দিয়ে আসছি। তোর ভালো মানুষ লাপাত্তা। মানে? রিচার্ড কায়নাত অতিরিক্ত প্রশ্ন পছন্দ করে না। রিচার্ডের কড়া গলায় এলিজাবেথ একদম চুপ হয়ে গেল, মুখে তালা মেরে নিশ্চুপ বসে রইল। রিচার্ডের প্রতিটি শব্দ বিপজ্জনক বাণীর মতো। মনের গভীরে শুধু প্রার্থনা করছিল কোনোভাবে ঠিকঠাক হোটেলে পৌঁছাতে পারলেই হলো। তারপর ধীরে ধীরে তাকবীরের কাছ থেকে সব জানবে। রিচার্ড কোনো কথা না বলে এলিজাবেথকে গাড়িতে বসিয়ে দিল। নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে, চোয়াল শক্ত, দৃষ্টির সামনের রাস্তায় নিবদ্ধ। এক মুহূর্ত দেরি না করে টায়ারের কর্কশ শব্দ তুলে গাড়ি ছুটে চলল অন্ধকার রাস্তার দিকে। সামনে অপেক্ষা করছে অজানা কোনো পরিণতি। রিচার্ড একমনে ড্রাইভ করে যাচ্ছে, তার দৃষ্টি সামনের রাস্তায় নিবদ্ধ। পাশে বসে থাকা এলিজাবেথ সম্পূর্ণ ভিন্ন এক জগতে মগ্ন। অদ্ভুতভাবে সেই কখন থেকে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। তার মনে কিছু একটা মেলানোর চেষ্টা চলছে, হয়তো রিচার্ডকে বোঝার কিংবা তার আচরণের কারণ খুঁজে বের করার প্রয়াস। হঠাৎ রিচার্ড ঢুক গিলতে এলিজাবেথের দৃষ্টি আটকে গেল তার কণ্ঠনালীতে। সেই অ্যাডামস অ্যাপল, পুরুষের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। রিচার্ডের অ্যাডামস অ্যাপল তার মোহনীয় ব্যক্তিত্বকে এক নতুন মাত্রা যোগ করেছে। রিচার্ডের অ্যাডামস অ্যাপল মাত্রাতিরিক্ত বড়। এ দৃশ্য অজান্তে এলিজাবেথের মনোযোগ কেড়ে নিল। গলা শুকিয়ে এলো, শুষ্ক ঠোঁটের ফাঁক দিয়ে ঠোক গিলে এলিজাবেথ নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। কি ডার্লিং, ওয়ানা টেস্ট ইট? ভরকে যায় এলিজাবেথ, শরীরে অজান্তে শিহরণ বয়ে যায়। রিচার্ড না দেখেও কিভাবে বুঝলো? রিচার্ডের প্রতিটি গতি, প্রতিটি মুহূর্তে এক নতুন রহস্য উন্মোচন করেই যাচ্ছে। যতই সময় যায় ততই রিচার্ড এলিজাবেথের কাছে নতুন নতুন তীক্ষ্ণ রূপে প্রকাশ পায়। প্রতিটি অঙ্গভঙ্গি আর শব্দে এক নতুন আগুন লুকিয়ে থাকে। এলিজাবেথ সোজা হয়ে বসে, কিছুটা অস্থির হয়ে আমতা আমতা করতে থাকে, কণ্ঠে সামান্য অস্বস্তি। একদম বাজে কথা বলবেন না, আমি তো একটা জিনিস মেলাচ্ছিলাম। কি মেলাচ্ছিলে তুমি? আমার মতো নতুন এক নরখাদক তৈরি করতে চেয়েছিলে নাকি? এলিজাবেথ এবার ঘুরে বসলো রিচার্ডের দিকে, ডর ভয় ভুলে কৌতূহলী হয়ে বলল, আরে না, আপনার সাথে না, একজনের খুব মিল। রিচার্ড যেন খানিকটা কৌতূহল প্রকাশ করলো। কার সাথে? একটা ক্যাপঅপ স্টার, ওরও ঠিক আপনার মতোই কানে 3টে ফুটো করা, হাতের ট্যাটু, চুলগুলো লম্বা লম্বা, জলাইনটাও একেবারে আপনার মতো তীক্ষ্ণ রুক্ষ, বডি স্ট্রাকচার, হাইট সব কিছু মিলিয়ে অসম্ভব হ্যান্ডসাম। আমি টিকটকে অনেক দেখেছি, সবাই জেকে বলে ডাকে। রিচার্ডের চোখগুলো কিঞ্চিত ছোট ছোট করে বলল, তার মানে বলতে চাচ্ছ আমি হ্যান্ডসাম? এলিজাবেথ গদগদ করে বলে দিল, সেটা তো অবশ্যই। রিচার্ড ভ্রু টেনে তাকালো এলিজাবেথের দিকে, সঙ্গে সঙ্গে জিভ কেটে চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ। নিয়ে যায় একদম, আমি তো জেকের কথা বললাম। হঠাৎ করে ব্রেক কষল রিচার্ড, চমকে গেল এলিজাবেথ রিচার্ডের ঘোর লাগা দৃষ্টিতে। রিচার্ড অতর্কিতে করে বসলো এক ধরা সেই কাজ। এলিজাবেথকে একটানে নিজের কোলের উপর নিয়ে এসে বসালো। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের দৃষ্টি ক্রমশ গভীর হতে থাকলো, চোখে এক ধরনের অজানা অন্ধকার। শান্তভাবে আলতো করে হাত রাখলো এলিজাবেথের নরম তুলতুলে গালে। এলিজাবেথের শরীর জমে যেতে থাকলো। রিচার্ডের স্পর্শের শক্তি ওকে অচেতন করতে শুরু করলো। রিচার্ডের শান্ত স্বর সঙ্গে একটি বিপদের আশঙ্কা লুকানো ছিল, যা এলিজাবেথের হৃদয়ের গভীরতা সৃষ্টি করছিল। আজ থেকে আর ওকে দেখবে না, ওকে? আজ থেকে আমি তোমার জেকে, আন্ডারস্ট্যান্ড? এলিজাবেথ নিশ্চুপ, নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড আবারও বলল, আজ থেকে আমাকে জেকে ডাকবে, গট ইট? আবারও নিশ্চুপ এলিজাবেথ। রিচার্ড এবার নিজ কৌশল ব্যবহার করলো, হাত চালাতে থাকলো এলোমেলো পথ ধরে, অবাধ্য
ব্যবহারে। এলিজাবেথের পাশে তলা শিরশিরিয়ে উঠল, মুখ থেকে বেরিয়ে এলো মৃদু গুঙ্গানি। তড়িঘড়ি করে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনি আমার জেকে, আমার কুকি। ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। এলিজাবেথ তখনও চোখ মুখ কুচকেই ছিল। রিচার্ড এবার তুষ্ট হেসে সদর্পে প্রশ্ন ছুড়ল, কি আরো বেশি যাচ্ছ? না, চেঁচিয়ে ছিটকে সিটে পড়ল এলিজাবেথ। রিচার্ড ওর দিকে তেষ্টা নজরে চেয়ে রুষ্ট গলায় বলল, আমার হাতের গভীর ছোঁয়া তো এখনো দেয়নি, দিলে সামলাতে পারবে তো? হঠাৎ করে শক্ত হয়ে গেল এলিজাবেথের চিবুক। সরু গলায় বলল, স্ত্রী থাকতে অন্য মেয়েকে এসব নোংরা কথা বলতে লজ্জা করে না? একটুও না ডার্লিং, জায়গার কথা জায়গায় বলছি। তৎক্ষণাৎ রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকে চেপে ধরল ওর উষ্ঠদর। রিচার্ডের অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায় এলিজাবেথ। রিচার্ডের কাঁধে হাত দিয়ে ঠেলতে থাকে, তবে নাছোড়বান্দা রিচার্ড নিজের মর্জি মতো ছাড়ল। দুহাতে ঠোঁট চেপে হাঁপাতে থাকলো এলিজাবেথ। নিজের সিটে গিয়ে বসলো রিচার্ড, হাতের পিঠ দিয়ে মুছে নিল ঠোঁট। গাড়ি স্টার্ট দিল আবার। কাঁদতে শুরু করলো এলিজাবেথ আবারও। ঠোঁট চেপে ধরে কান্নায় জর্জরিত আর ক্রোধ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলল, অসভ্য, অমানুষ একটা, আপনার ছোঁয়া বিষের থেকেও বিষাক্ত। যেখানে স্পর্শ হয় সেখানেই জ্বলসে যায়, ড্রাই লাগছে ঠোঁট। রিচার্ড গাড়ি চালাতে চালাতে নিরুদ্দেশহীন ভাবে প্রত্যুত্তর করলো, হুইচ অন বেবি? এক মুহূর্তের জন্য থমকালো এলিজাবেথ। রিচার্ডের দিকে চেয়ে বলল, মানে? রিচার্ড মুখে কিছু বলল না, শুধু এলিজাবেথের দিকে চেয়ে ইশারা করলো কিছু। চোয়াল ফাঁক হয়ে এলিজাবেথের দুহাত আপনা আপনি মুখ চেপে ধরল, বিষাদে মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্ট হেসে গাড়ি চালাতে থাকলো। এই নিরাপত্তা দেওয়ার জন্যে আপনার সাথে করে নিয়ে এসেছিলেন? রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। আমার সাথে থাকলে নিরাপত্তার কোনো প্রয়োজন নেই, আমি থাকলে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আপনি তো ছুবেন তাই না? থতমত খেয়ে যায় রিচার্ড। ভাবেনি এলিজাবেথ এইভাবে মুখের উপর বলে দিবে, তবুও দমেরা রিচার্ড শক্ত গলায় বলল, হ্যাঁ ছুবো, 100 বার ছুবো, যখন ইচ্ছা তখন ছুবো, যেভাবে ইচ্ছা সেভাবে ছুবো, সে অধিকার আমার আছে। সংযম হারায় এলিজাবেথ, গলা ছেড়ে চেঁচালো, কি অধিকার? কিসের অধিকার? কোন মুখে এসব বলছেন? কবে থেকে শুনে যাচ্ছি অধিকার অধিকার। নিজের ওয়াইফকে গিয়ে দেখান না এত অধিকার। আমার স্ত্রী যেন এক দুষ্প্রাপ্য রত্ন গভীর সমুদ্রের তলদেশে লুকানো এক মহীয়সী সম্পদ, যে আমার জীবনকে এমন এক দিগন্তে পৌঁছে দিয়েছে যা এতদিন আমার কাছে ছিল অগম্য। সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝে না, আর সে তো সহজে পাওয়ার নয়। তার মতো কেউ তো ভাগ্যের অনুগ্রহেই আসে। তবে চূড়ান্ত সত্য একটাই, শেষমেশে আমারই থাকবে। এই সত্য কোনো নিয়মে বাধা নয়, বরং চিরন্তর। থমকে গেল এলিজাবেথ রিচার্ডের কথায়। প্রত্যুত্তর করল না কোনো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে, শোনা যায় শুধু নাক টানার শব্দ। তখনই ভেসে আসে রিচার্ডের টিটকারি মাখা স্বর, কেয়ারফুল ডার্লিং, ইউ অলমোস্ট লুক অ্যাজ ইফ ইউ কেয়ার। এলিজাবেথ সাথে সাথে রিচার্ডের দিকে ফিরল। ওর স্বর ভারী গম্ভীর। বলল, ফর হোয়াট? আমার ওয়াইফ, আমি ম্যারিড, লাবলা। তাচ্ছিলের হাসি দিল এলিজাবেথ। রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে তো আমি দুঃস্বপ্নেও দেখার কথা চিন্তা করি না, সেখানে কি না কেয়ার করব? আপনি ম্যারিড না কি? হ্যাঁ, জাস্ট ফাক অফ। রিচার্ড খান নাচিয়ে হাসল, বিজয়ের উল্লাসের মতো হেসে বলল, ও নো ডার্লিং, আই লাইক দ্যাট অ্যাটিটিউড। গাড়ি থামান। রিচার্ড থামায় না। এলিজাবেথ চলন্ত গাড়ি থেকে ডোর খুলে নেমে যাওয়ার চেষ্টা করে। রিচার্ডের রাগ আবার চেপে বসে মাথায় থমকাতে থাকলো। রেড, স্টপ। গাড়ি থামান বলছি, থামান। রেড, আই সেড স্টপ। গাড়ি থামান। বাধ্য হয়ে গাড়ি থামাতে হলো। রাস্তাটা ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা। রিচার্ড চারপাশে একবার চোখ বুলিয়ে এলিজাবেথের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসকিশোরে বলল, তো এলিজান, জঙ্গলে আজ মঙ্গল করা যাক। কে শুনে কার কথা? সাথে সাথে এলিজাবেথ ডোর খুলে
ফেলে আসা রাস্তার দিকে দৌড় দিল। রিচার্ড ক্ষুব্ধ জন্তুর মতো গাড়ি থেকে বের হয়। যেই পকেট থেকে গান বের করতে যাবে তখনই দেখে এলিজাবেথ কিছু দূর গিয়ে থামলো। রিচার্ড কপাল কুঁচকে দেখতে থাকে এলিজাবেথের কাণ্ড। এলিজাবেথ রাস্তার পাশে ঘাসের মধ্যে থেকে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ওর দু হাতে আলগোছায় তুলে নিল। এতক্ষণ কাঁদতে থাকা মেয়ের মুখে হঠাৎ করে হাসির রেখা ফুটে উঠল। রিচার্ড গান ওর কপালে ঘষে এগোতে থাকলো এলিজাবেথের দিকে। হঠাৎ করে এলিজাবেথ ফিরল রিচার্ডের দিকে ঠোঁট প্রসারিত হাসি নিয়ে। একগাল হেসে বলল, ওকে আমি আমার সাথে নিব প্লিজ। রিচার্ড প্রস্তুত হচ্ছিল কয়েকটা ছাড়ি দেওয়ার জন্য। সামনে একটা বিড়ালের জন্য এমন বাচ্চামি? চলন্ত গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হয় কেউ? রিচার্ড দূর থেকে চিৎকার করে এলিজাবেথকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেলে তাদের। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ছদ্মবেশী অস্ত্রধারীরা। রিচার্ড তৎক্ষণাৎ সতর্ক হয়, পকেট থেকে পিস্তল বের করে ধরে, কিন্তু এতজনের মধ্যে কাকে লক্ষ্য করবে? তাও রিচার্ডের চেহারায় ভয় বা দ্বিধার ছিটেফোঁটাও নেই। এমন পরিস্থিতি তাদের প্রফেশনে ও প্রত্যাশিত নয়। হঠাৎ একটি গাড়ি থেকে একজন বেরিয়ে এসে এলিজাবেথের গলায় ছুরি ধরে। বিড়ালটাকে বুকে চেপে ধরে এলিজাবেথ আতঙ্কে চিৎকার করে উঠল, আহ! রিচার্ড চকিতে এলিজাবেথের দিকে ফিরে তাকালো। এক মুহূর্তে চেহারায় রক্তিম ক্রোধ ছড়িয়ে পড়ল। রিচার্ড নিঃশব্দে পিস্তল তাক করল ঘাতকের মাথায়। কিন্তু সমস্যা একটাই, এখন গুলি চালালে ছুরিটা এলিজাবেথের গলায় বিঁধে যাবে। চারপাশ নিস্তব্ধ, উত্তেজনা, বাতাসও থমকে গেছে। রিচার্ডের চোখে সিদ্ধান্ত ঝলকাচ্ছে, তার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে এলিজাবেথের জীবন। কি তবে গ্যাংস্টার বসের দুর্বলতা পেয়ে গেলাম? হৃদয়হীন সেজে ইতালি কাঁপানো রাজার রানীর দেখা তবে মিলে গেল। ওয়াও ম্যান ওয়াও! তবে বলতে হবে, আগুন সুন্দরী রে তোর বউ। রিচার্ড হাতের নিশানা ঠিক রেখে ওর সে ভারীকে গলায় চেঁচিয়ে বলল, রিচার্ড কায়নাতের কোনো দুর্বলতা নেই, বাঁচতে চাইলে ছেড়ে দে ওকে। ছুরিটি ক্রমশ এলিজাবেথের গলায় চেপে চাপ খেতে থাকে। এলিজাবেথের কাতর চোখ জোড়া বড় আশা নিয়ে চেয়ে আছে রিচার্ডের দিকে। ছুরি হাতে ছদ্মবেশী দাঁত কেলিয়ে হাসলো, তাহলে মেরে দে এটাকে, নাকি ভালোবাসা খুব উতলে পড়ছে বইয়ের উপর? ও আমার কেউ না, আবার বলছে ছেড়ে দে ওকে। আমার শাস্তি কতটা ভয়াবহ আসার আগে নিশ্চয়ই আমার সম্পর্কে জেনে এসেছিস। ছো ছো ছো, কেউ না, তবে কিসের এত টানাপোড়ন? রিচার্ড কায়নাতের তো কাউকে মারতে ভাবার প্রয়োজন হয় না। মেরে দে এটাকে, প্রমাণ করে দে এই মেয়ে তোর কেউ না। ঠাস! মাটিতে লুটিয়ে পড়ল এলিজাবেথ। রিচার্ডের পিস্তল তখনও ওর দিকে তাক করা। এলিজাবেথের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাসী চেয়েছিল রিচার্ডের দিকে। সেই দৃষ্টি যেন বলছিল এটা সে কখনোই কল্পনা করেনি। অন্যদিকে ছদ্মবেশীর চোখেও বিস্ময়, সেও যেন এমন কিছু আশা করেনি। যা ঘটল তা প্রত্যেকের কল্পনার বাহিরে। তবে রিচার্ড জানত এই পরিস্থিতি তাদের জন্য মৃত্যু নিশ্চিত। শত্রুদের আত্মবিশ্বাসী চোখগুলোতেও ভয় দেখা গেল। এরপর শুরু হলো রিচার্ডের প্রতিশোধ। একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকলো তার নিখুঁত শুটিংয়ে। কিন্তু শত্রুরা হলো কই মাছের প্রাণ, এত সহজে মরে না। ধাওয়া পাল্টা ধাওয়া আর গোলাগুলির তীব্রতায় জায়গাটা রণক্ষেত্রে পরিণত হলো মুহূর্তেই। রিচার্ড গাড়ির আড়ালে আশ্রয় নিয়ে শত্রুদের সংখ্যা কমিয়ে আনছিল, কিন্তু হঠাৎ করে ওর গুলি শেষ হয়ে গেল। আর কোনো অস্ত্রও ছিল না রিচার্ডের কাছে। খালি হাতে এত শত্রুর মুখোমুখি হওয়া ঝুঁকিপূর্ণ। রিচার্ড কৌশল খাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই শোনা গেল গাড়ির ব্রেক কষার বিকট শব্দ। হঠাৎ ন্যাসোর আবির্ভাব ঘটল ঝড়ের মতো। মুহূর্তেই ন্যাসো গাড়ি থেকে বেরিয়ে পাখির মতো দুহাতে শত্রুদের উপর গুলি চালাতে শুরু করলো। তার দ্রুত নিখুঁত শুটিং শত্রুদের মধ্যে ত্রাস সৃষ্টি করলো। ন্যাসো রিচার্ডের দিকে একটি পিস্তল ছুড়ে দিল। রিচার্ড সেটি ধরে মুহূর্তের মধ্যে গাড়ির আড়াল থেকে বেরিয়ে ওপেনে শত্রুদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো।
চারপাশে গুলির বিকট শব্দ জায়গা কেঁপে ওঠে, আর একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। দুই পুরনো সঙ্গী একসঙ্গে আবার লড়াইয়ের ময়দানে, যেখানে প্রতিটি মুহূর্ত জীবন মৃত্যুর উপর নির্ভর করছে। ইডিয়েট, তোমার তো বাংলাদেশে থাকার কথা, এখানে কি করছো? ন্যাসর অনবরত শ্যুট করতে করতে রিচার্ডের দিকে এক পলক চেয়ে জড়তা সংকোচ ভেঙে ঠাস করে বলে দিল, বস, আমি বিয়ে করতে চাই। রিচার্ড টিগারের হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এদিকে এখন আমার বউ নিয়ে টানাটানি, আর তুমি নিজের বিয়ের আবদার করছো? ক্যান্সেল তোমার বিয়ে। মুহূর্তে চুপসে যায় ন্যাসর মুখ, তবুও কমে না টিগারের চাপের দৃঢ়তা। এর মধ্যে ফাঁক দিয়ে লুকাস এসে এলিজাবেথকে নিয়ে যায় হসপিটালে। সে কখনই, ওদের তিনজনের শরীরেই হিডেন মেশিন আছে, বিপদে পড়লে প্রত্যেকের কাছে সেই সঙ্গে চলে যায় তৎক্ষণাৎ। রিচার্ডরা রিসোর্ট থেকে খুব বেশি দূরে আসেনি, তাই লুকাস অল্প সময়ের মধ্যেই এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছিল। দীর্ঘ 25 মিনিট গোলাগুলির পর সমাপ্তি ঘটল তাদের বিরোধী পক্ষে ছোটোখাটো যুদ্ধের। রিচার্ড গিয়ে দাঁড়ায় সে জায়গায় যেখানে এলিজাবেথ লুটিয়ে পড়েছিল। ওর তাজা রক্ত শুকিয়ে মাটির সাথে মিশে গিয়েছে সেই জায়গায়। রিচার্ড সেখানে কিছু খুঁজতে থাকলো। ন্যাসর ভ্রুকুচকে রিচার্ডের কার্যক্রম দেখতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরেই রিচার্ড পেয়ে গেল জিনিসটা। বিড়াল ছানাটি ভয়ে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়েছিল। এটি একদম টিগারের বিপরীত, থকথকে সাদা। রিচার্ড বিড়াল ছানাটিকে তুলে নিল, আবারও হেঁটে গেল লাশ বিছানো রাস্তায়। একটা উপর আরেকটা লাশ পড়ে রয়েছে। রিচার্ড পা দিয়ে সরিয়ে সরিয়ে খুঁজে বের করলো সেই ঘাতকটিকে, যে এলিজাবেথের গলায় ছুরি ধরেছিল। খুঁজে বের করে রিচার্ড বুকের উপর পা রাখলো মৃত লাশটার। অতঃপর গানে থাকা বাকি সবগুলি গুলি চালিয়ে দিল সরাসরি বুকে, ছাঁচড়া করে ফেললো একেবারে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।